বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে একদিনের সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। ঈদের রেলের আগাম টিকিট বিক্রি শুরু, রেল স্টেশনে ভিড়, কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি প্রত্যাশীরা। এখনো প্রতিদিন ৩-৪০০ আসন ফাঁকা রেখে চলছে হজ ফ্লাইট। নির্ধারিত সংখ্যক যাত্রী যাওয়া নিয়ে সংশয়, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি কর্তৃপক্ষের। শরীয়তপুরের পদ্মার অব্যাহত ভাঙনে 4টি গ্রাম বিলীন, ফারাক্কার বাঁধ খুলে দেয় রাজশাহী সহ উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি। এবং উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষার্থী রিশা হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ, অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি। আমার বাচ্চাকে আমি পাবো না, আমি বিচারটাও পাচ্ছি না। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। একদিনের রাষ্ট্রীয় সফরে এখন ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম ঢাকা সফর। বিশেষ বিমানে সকাল 10টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিমানবন্দর থেকে সরাসরি ধানমন্ডি 32 নম্বরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেলা 12টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করার কথা রয়েছে কেরির। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার কথা রয়েছে তার। সেখানে মধ্যাহ্নভোজের পর বিকেলে ধানমন্ডিতে এক সেমিনারে অংশ নেবেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। এরপর সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এরপর ভারতের পথে ঢাকা ছাড়ার কথা রয়েছে জন কেরির। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের বিষয়ে কিছুক্ষণের মধ্যে ব্রিফিং করবেন মন্ত্রিপরিষদ সচিব। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যগণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফর উপলক্ষে আজকের মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 7 সেপ্টেম্বরের টিকিট। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহের জন্য গতকাল সন্ধ্যা থেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় জমিয়েছেন টিকিট প্রত্যাশীরা। তবে 7 সেপ্টেম্বরের টিকিটের জন্য ভিড় কিছুটা কম। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন সকাল 8টা থেকে প্রতিদিন টিকিট বিক্রি হবে। 30 আগস্ট, 8 সেপ্টেম্বরের, 31 আগস্ট, 9 সেপ্টেম্বরের, 1 সেপ্টেম্বর দেয়া হবে 10 সেপ্টেম্বরের এবং 2রা সেপ্টেম্বর দেয়া হবে 11 সেপ্টেম্বরের টিকিট। টিকিট বিক্রি নির্বিঘ্ন করতে ও কালোবাজারি রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল স্টেশন ছাড়াও অনলাইনেও আন্তনগর টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। এদিকে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি অনেকেই। রাত্রে এসে অনেক কষ্ট করে এখন টিকিট পাচ্ছি। টিকিট পাওয়াতে অনেক ভালো লাগছে এবং সেই কষ্টটা আর কিছু মনে হচ্ছে না। এই সময় টিকিট পাওয়া মনে হচ্ছে যে আমি এভাবে জয় করলাম। খুব বোরিং লাগতেছিল, আর এখন টিকিট পেয়ে অনেকটা সেই ফিলটা মানে চলে গেছে আর কি। শেষ পর্যন্ত পাওয়া গেল, বাড়ি যেতে পারতেছি, ভালো লাগতেছে অনেক। খুবই ভালো লাগতেছে যে যে কয়টা চাহিদা ছিল 4টা টিকিটে 4টাই পেয়েছি। সিভিলে এবং পোশাকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। শুধু তাই নয়, কমলাপুর কেন্দ্রিক 3 কিলোমিটার এলাকা আমরা 3 স্তরের নিরাপত্তা দেওয়া এটা ঢেকে দিয়েছি। এদিকে চট্টগ্রাম থেকে প্রধান 10টি রুটে যাতায়াতকারী ট্রেনের ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। 7 তারিখে যাত্রার টিকিট নেয়ার জন্য ভোর থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। ঈদ উপলক্ষে এবার চট্টগ্রাম থেকে মোট 6,400 টিকিট দেয়া হবে। এর মধ্যে কাউন্টারের মাধ্যমে দেয়া হবে 4,602টি টিকিট। বাকিগুলো অনলাইন এবং কোটার মাধ্যমে দেয়া হবে। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি যাত্রীরা।
কালোবাজারি ঠেকাতে 32টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি রেলওয়ে স্টেশন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য। সবার সাথে ঈদ করার আনন্দটাই আলাদা। অনেকক্ষণ অপেক্ষা করার পর যেহেতু টিকিট পেলাম, এটা সবাই অবশ্যই আনন্দের। বাড়িতে যাচ্ছি ফ্যামিলির সাথে ঈদ করার জন্য, আর যে একটা লং প্রসেস এখানে সেটা থেকে উত্তীর্ণ করে চলে আসছে আর কি, সেজন্য আর কি খুব ভালো লাগতেছে। সুন্দরভাবে টিকিট বিক্রয় কার্য সম্পন্ন করার জন্য রেলওয়ে কর্মকর্তা পর্যায়ের বেশ কয়েকটি টিম কাউন্টারের ভিতরে এবং কাউন্টারের বাইরে থেকে কাজ করছেন। পাশাপাশি 32টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো রকম অনিয়ম না হয়। সময় সংবাদে আরো থাকছে, বগুড়ার শেরপুরে গুলিতে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান সহ নিহত 2। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। হজ ফ্লাইট শেষ হওয়ার বাকি আর মাত্র 7 দিন, কিন্তু বুকিং দিয়েও অনেক হজ এজেন্সি টিকিট সংগ্রহ না করায় প্রতিদিন 3 থেকে 400 আসন ফাঁকা রেখে চলছে হজ ফ্লাইট। এই অবস্থায় নির্ধারিত সংখ্যক হজ যাত্রী এবছর হজে যেতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। হজ অফিস বলছে যেসব হজ এজেন্সি টিকিট সংগ্রহ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে টিকিটের টাকা বাংলাদেশ বিমান আগাম নিয়ে রাখলে পরিস্থিতি এমন হতো না। তাফসির বাবু রিপোর্ট। গত 4 আগস্ট থেকে হজ ফ্লাইট শুরুর পর যাত্রী সংকটে বাতিল হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত 20টি হজ ফ্লাইট। এরপর নানামুখী উদ্যোগে নতুন করে আর কোনো হজ ফ্লাইট বাতিল না হলেও প্রতিদিন গড়ে খালি যেতে থাকে 2 থেকে 300 আসন। বাংলাদেশ বিমানের যাত্রী তালিকায় দেখা যায় শনিবার 2টি হজ ফ্লাইটে খালি গেছে 125টি আসন, রোববার 4টি ফ্লাইটে খালি ছিল 279টি, আর সোমবার ফাঁকা 700 সিট। হজ ফ্লাইটের বাকি 7 দিনে এখনও হজে যাওয়ার অপেক্ষায় প্রায় 31,000 হজযাত্রী। এমন শত শত সিট খালি যাওয়ার ঘটনায় যথাসময়ে সকল হজযাত্রীর পরিবহন নিয়ে সংশয়ে হজ অফিস সহ সংশ্লিষ্টরা। যারা টিকিট নিচ্ছেন না তারাও যাতে যোগাযোগ করে সবাই হজ করবেন, কিন্তু ওইখানে গেলে না হজটা সম্পন্ন হবে, সে বিষয়ে যেন সবাই সচেতন থাকি। খালি থাকলে তো এই প্যাসেঞ্জার যাওয়া অনিশ্চিত হয়ে যাবে, কারণ আমাদের তো তার নতুন করে স্লট দেবে না, তাইলে এই হজযাত্রী যাবে কি করে? এবং 5 তারিখের পরে তো আর হাজে যেতেই পারবে না। এর আগে ভিসা জটিলতায় বুকিং দিয়েও টিকিট সংগ্রহ করতে না পারার কথা বললেও এখন হজ এজেন্সিগুলোরই দায় দেখছেন খোদ হাব সভাপতি। তবে টিকিটের টাকা বিমান কর্তৃপক্ষ অগ্রিম নিয়ে রাখলে পরিস্থিতি এরকম হতো না বলেও মন্তব্য তার। কেউ চিন্তা করতেছে সব প্যাসেঞ্জার এক হাতে ফ্লাই করানোর জন্য, কেউ 2 ভাগে বিভক্ত করতে চাচ্ছে, কেউ আগে যেতে চাচ্ছে, কেউ পরে যেতে চাচ্ছে। সিদ্ধান্তহীনতায় ভুগছে। টিকিটগুলো যারা কেটে ফেলে, সেজন্য আমরা হাব থেকেও সবাইকে নোটিশ করেছি। সৌদি এয়ারলাইন্স আগেই পেমেন্ট নিয়ে নিছে, তখন এজেন্ট বাধ্য তার প্যাসেঞ্জারটা পাঠাইতে, কিন্তু বিমান এক্ষেত্রে একটু উদারতা প্রদর্শন করছে। এদিকে অনুরোধে কাজ না হওয়ায় এবার যথাসময়ে যেসব হজ এজেন্সি টিকিট সংগ্রহ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হজ কর্তৃপক্ষ। বলা আছে যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ ব্যবস্থাটা কিভাবে কি প্রয়োগ করা হবে, প্রয়োগের সময় যখন আসবে তখন সেইভাবেই প্রয়োগ করা হবে। এবছর হজে যাচ্ছেন 1,01,758 জন হজযাত্রী। তাদের পরিবহনে হজ ফ্লাইট শেষ হবে আগামী 5 সেপ্টেম্বর। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষার্থী রিশা হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ করছে স্বজন ও ছাত্রছাত্রীরা। রাজধানীর কাকরাইল স্কুলে বিক্ষোভ ও মানববন্ধন করছেন তারা। সকাল 11টার দিকে স্কুলের মাঠে শোক সভা ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। আশেপাশের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরাও এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। হত্যার ঘটনায় ক্ষোভ জানিয়ে স্কুলের শিক্ষক ও সহপাঠীরা হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত বুধবার বখাটের ছুরিকাঘাতে আহত রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা 4 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে মারা যায়। আমার বাচ্চারা আমি পাবো না, আমার বাচ্চাকে আমি পাবো না, আমি বিচারটাও পাচ্ছি না। আর প্রিন্সিপাল স্যারও আমাদের কোনো খোঁজ খবর দিল না, গাড়ি থাকা সত্ত্বেও আমার বাচ্চাটাকে গাড়ি ব্যাকআপ দিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার মায়ের মতো ওনার কাছে আমার বাচ্চার বিচার চাই, আমার বাচ্চার আসামি ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। আমরা খালি আমি বিচার চাই বাবা আপনার কাছে, আমি খুনির বিচার চাই। এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব,
তার যে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আজ এখানে আমরা স্কুলের মধ্যে বিভিন্ন কর্মসূচি চলছিল, মানববন্ধন চলছিল। তবে সেখান থেকে কিন্তু আমরা আপনাকে কিন্তু জানাই কিছুক্ষণ আগে অর্থাৎ 11:15টার দিকে কিন্তু এখানে শিক্ষামন্ত্রী এসেছিলেন এই স্কুলে ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করতে। কিন্তু ছাত্ররা কিন্তু আগে থেকেই জানিয়েছিলেন যে আজ দুপুর 12টায় তাদের যে আলটিমেটাম খুনিদের গ্রেফতারের দাবিতে সেটি 12টায় 24 ঘন্টা শেষ হবে এবং এই 24 ঘন্টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আবারও রাস্তায় নেমে বিক্ষোভ করবেন, তারা রাস্তা বন্ধ করে দিবেন এবং তারা কিন্তু সেটিই করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। কাকরাইল মোড়ে তারা রিশা হত্যার যারা খুনি আছে তাদের গ্রেফতারের দাবিতে কাকরাইল মোড় অর্থাৎ এখানে যে 4 রাস্তার মোড় রয়েছে সে মোড়টি তারা আটকে দিয়েছেন। তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা বিভিন্ন রোগী বহনকারী বা অসুস্থ শিশু তাদেরকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন একটি সিএনজি কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন, কারণ এর মধ্যে একজন রোগী রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে এই রাস্তা আটকে দেওয়ার কারণে কিন্তু চারপাশের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টির মধ্যে এখানে কয়েকশো ছাত্রছাত্রী তারা কিন্তু রিশা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পুরো কাকরাইল মোড় অর্থাৎ এখানে 4 রাস্তার মোড় যে রয়েছে, একদিকে শান্তিনগর, একদিকে নয়াপল্টন, একদিকে মৎস্য ভবন এবং এদিকে রয়েছে পুরানা পল্টন এলাকা, এই সব দিকের রাস্তা কিন্তু তারা বন্ধ করে দিয়ে রিশা হত্যার বিচারের দাবিতে তারা এখন এখানে বিক্ষোভ করছেন এবং বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা বিক্ষোভ করছেন। এবং আমি যদি আপনাকে জানিয়ে রাখি, যখন লিটল ফ্লাওয়ার স্কুলের মধ্যে 12টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বক্তব্য দিচ্ছিলেন রিশা হত্যার যারা খুনি আছে তাদের গ্রেফতারের জন্য, তখন কিন্তু তারা শিক্ষামন্ত্রীর যে সেই বক্তব্য বয়কট করে তারা কিন্তু এক প্রকার শিক্ষামন্ত্রীকে বয়কট করে তারা রাস্তায় নেমে এসেছেন। এবং তারা যদি আমাদেরকে বারবার বলছেন যে তাদের যেহেতু 24 ঘন্টার আলটিমেটাম শেষ হয়ে গিয়েছে তো তারা আর সময় নেবেন না, তারা এসে আবারও এই কাকরাইল মোড়ে এসে রাস্তা বন্ধ করে দিয়েছেন বৃষ্টি উপেক্ষা করে। এবং তারা কিন্তু রিশা হত্যার প্রতিবাদে এবং রিশার যারা খুনি রয়েছেন তাদেরকে গ্রেফতারের দাবিতে তারা কিন্তু এই কাকরাইল মোড় এই মুহূর্তে বন্ধ করে দিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝে মাঝে ছোটখাটো কিছু উত্তেজনা তৈরি হচ্ছে। তবে এখানে কিন্তু যে বারবার বলা হচ্ছে, বিশেষ করে যারা সিনিয়র রয়েছে তারা কিন্তু বারবারই বলছেন যে যাতে কোনো ধরনের কোনো সহিংসতা এখানে না ছড়ায়, শতভাগ অহিংসভাবে যাতে এই তাদের যে রাস্তা অবরোধ বা ধর্মঘট বা বিচারের দাবিতে বিক্ষোভ সেটি যাতে শতভাগ অহিংসভাবেই হয় সেটি কিন্তু মূলত তারা বলছেন। তো মোটামুটি বুঝতেই পারছেন যে এখানে এই মুহূর্তে শতভাগ একটি রিশা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। কাকরাইল মোড় পুরোপুরি বন্ধ রয়েছে, রাস্তা চলাচল বন্ধ, রাস্তার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এবং তারা বলছেন যে রিশা হত্যাকারীদের যতদিন না ধরা হবে, গ্রেফতার করা হবে, ততদিন তারা এই ধরনের ছোটখাটো বিক্ষোভ করে যাবেন। এবং শিক্ষামন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন যে কোনো মূল্যে রিশা হত্যাকারীদের গ্রেফতার করা হবে। তো মোটামুটি কাকরাইল থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে সহজন ও সহপাঠীরা। সেই ব্যাপারে জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। যাচ্ছি পরের সংবাদে। বগুড়ায় গুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশ বলছে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করছে পুলিশ। গতরাতে শেরপুর উপজেলার নয়লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালানো হয় সেখানে। অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। নিহত 2 ব্যক্তির মধ্যে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান খালেদ মামা ওরফে বদর মামা রয়েছে বলে জানায় পুলিশ। জেএমবির এই দলটি পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্রই তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে জেএমবির সামরিক কমান্ডার বদর ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয় এবং তার সহযোগী রিপনও গুলিবিদ্ধ হয়। সিলেটের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের হামলায় গোয়াইনঘাট থানার ওসি সহ 7 পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্র ও গুলি সহ একজনকে আটক করেছে পুলিশ। ভোরে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় নাশকতার পরিকল্পনা ও অস্ত্র কেনাবেচার জন্য গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার একটি বাড়িতে সন্ত্রাসীরা বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীদের গুলিতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ 7 পুলিশ সদস্য আহত হন। এ সময় স্টালিন তারিয়ান নামে একজনকে আটক করলেও বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 3টি রিভলভার, একটি কাটা বন্দুক ও গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। স্টালিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। আমাদের উদ্দেশ্য করে গুলি বর্ষণ শুরু করে। আমরাও পাল্টা গুলি বর্ষণ করি। গুলি বর্ষণ করতে করতে এক পর্যায়ে তার সঙ্গীও 4-5 জন ছিল যারা বাড়ির পিছন দিয়ে গুলি করতে করতে তারা পালায় যায়। এই স্ট্যালিনকে আমরা 4টা আগ্নেয়াস্ত্র, তার মধ্যে 2টা পিস্তল, একটা স্নাইপার গান এবং 23 রাউন্ড গুলি, 2টা বড় রামদা, 3টা খাসিয়া দা এবং একটা অত্যাধুনিক ছোরা সহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সময় সংবাদে আরো থাকছে, নিউ ইয়র্কে কবি শহীদ কাদরীর জানাজা সম্পন্ন। বুধবার সকালে মরদেহ নিয়ে আসা হবে দেশে। পদ্মার অব্যাহত ভাঙনে গত 7 দিনে বিলীন হয়ে গেছে শরীয়তপুরের 2টি উপজেলার অন্তত 4টি গ্রাম। শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অব্যাহত রয়েছে নদী ভাঙন। সর্বনাশা পদ্মার গর্ভে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় বেড়ে গেছে পদ্মা নদীর স্রোত। এতে নতুন করে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। গত 1 সপ্তাহে ভাঙনের কবলে পড়ে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে জাজিরা ও নড়িয়া উপজেলার 4টি গ্রাম। ঘরবাড়ি ও ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে হাজার হাজার পরিবার। এই অবস্থায় দ্রুত নদী ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিন 100 বাড়ির চেয়ে বেশি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এই পদ্মা নদীতে মনে করেন ঘর বাড়ি সব গেছে গা। এই পদ্মা নদীতে আমার বাবাও গেছে গা। এইভাবে যদি নদী ভাঙ্গা অব্যাহত থাকে তাইলে 1-2 দিনের মধ্যে পুরা কর্মীস্থলটা বিলীন হয়ে যাইব। গাছ গাছকে ঘর বাড়ি লই আসছে, এইভাবে নিতেছে, এইভাবে কোনোভাবে সরাইতে পারতাছি না। মসজিদ মাদ্রাসা সবাই বিলীন হয়ে যাচ্ছে। এই পর্যন্ত সরকারি কোনো লোক টোক আমাদের কোনো সহযোগিতা কোনো হাত বাড়াই দিল না। ফার্স্ট প্রাইভেটি বেশি যে সব জায়গায় বেশি ক্ষতি হয়েছে সেই অংশটুকু আমরা আগে কাজ করব। ডুবু চরগুলো যখন কাটিং হবে তখন এখানে ভাঙন রোধ হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আজ শিলং আদালতে চূড়ান্ত জেরার জন্য তোলা হয়েছে। সালাউদ্দিনের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলায় 11 জন সাক্ষী এরই মধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন। এবার তাকে চূড়ান্তভাবে অপরাধ স্বীকার বা অস্বীকারের জন্য আদালতে ডাকা হয়েছে। এর আগে সর্বশেষ 10 জুন শিলং জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন তিনি। গত বছর 11 মে ভারতের শিলংয়ের গলফ লিঙ্ক এলাকায় উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় পুলিশ তাকে আটক করে। পরে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের 14 ধারায় অনুপ্রবেশের মামলা করা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে শিলংয়ে থাকার শর্তে 5 জন জামিন পান তিনি। সিটি সেলের কাছ থেকে বিটিআরসির পাওনা 477 কোটি 51 লাখ টাকা 2 মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 2 কিস্তিতে সিটি সেল এই টাকা পরিশোধ করতে পারবে বলেও জানান আদালত। এই সময়ের মধ্যে শর্ত সাপেক্ষে সিটি সেল তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ বিটিআরসির এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে গত 17 আগস্ট থেকে প্রতিদিন প্রায় 18 লাখ টাকার বকেয়া পরিশোধেরও নির্দেশ দেন আপিল বিভাগ। অন্যথায় বিটিআরসি তাদের আইনি পদক্ষেপ নিতে পারবে বলেও জানান আদালত। এর আগে গত 22 আগস্ট আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত সিটি সেল তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে বলে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে বিটিআরসি সুপ্রিম কোর্টে আবেদন জানালে আজ এই আদেশ দেন আদালত। ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে বিপুল সংখ্যক ষাঁড় মোটাতাজাকরণ চলছে গোচারণভূমি হিসেবে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর সহ বেশ কয়েকটি উপজেলায়। ষাঁড় মোটাতাজাকরণে প্রতি বছরই স্টেরয়েড, হরমোন সহ মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন ঔষধ ব্যবহার করা হয়। ক্ষতিকর ওষুধের ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু, ক্যামেরায় ছিলেন অমৃত রায়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে 1973 সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক বিটার দুগ্ধ প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করার পর থেকে এখানে গড়ে ওঠে শত শত গরুর খামার। এসব গোখামারে প্রায় 3 লক্ষাধিক গবাদি পশু দেশের দুধ ও মাংসের একটা চাহিদা পূরণ করছে। প্রতি বছরই ঈদুল আজহাকে সামনে রেখে শাহজাদপুর উপজেলার পাশাপাশি উল্লাপাড়া ও সদর উপজেলাতেও ব্যাপকভাবে ষাঁড় মোটা তাজা করা হয়। অন্যান্য বছর কিছু মৌসুমী খামারি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ স্টেরয়েড হরমোন ব্যবহার করে দ্রুত গরু মোটা তাজা করত। তবে প্রশাসনের তৎপরতার কারণে চলতি বছর এই প্রবণতা কমে এসেছে। সোলার বসি, ভেসারি বসি, গম বসি, তারপরে মনে করেন ধানের গুঁড়া, লালি, লবণ এইগুলা আস্তে আস্তে খাওয়াই। ইন্ডিয়ান গরু যদি আসে বুঝলেন, আমরা যে এদের পরে গরু কিনছি এই দামে আবার বিক্রি করতে হবে গরু। ষাঁড় মোটা তাজাকরণে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন পানি সম্পদ বিভাগের এই কর্মকর্তা। আমরা একটা শিডিউল করে দিই, সেই শিডিউল অনুসারে তার দানাদার খাদ্যটা প্রয়োগ করে, তার সাথে সাথে খ্যার বলেন, কাঁচা ঘাস বলেন, এই জাতীয় খাদ্যটা তার আছে। আমাদের মাঠকর্মী আছে এবং আমরা সরাসরি কিন্তু খামারগুলো পরিদর্শনে তাদেরকে এই পরামর্শগুলো দিয়ে থাকি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্ষতিকর ওষুধের ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানালেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। ওষুধ কোম্পানি যারা রয়েছে সেগুলো আমরা মনিটর করছি, আমি নিজে এবং এসিলেন্ট সহ আমরা সেটি মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসেছি। সরকারি হিসেবে ঈদুল আজহাকে সামনে রেখে এবার সিরাজগঞ্জে মোট 1,07,000 ষাঁড় ও 1,51,000 ছাগল মোটা তাজা করা হচ্ছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। খারাপ আবহাওয়ার কারণে টানা 2 মাস বন্ধ থাকার পর বঙ্গোপসাগরে মাছ ধরার মৌসুম শুরু হয়েছে। জাল দড়ি নিয়ে প্রস্তুত কক্সবাজারের উপকূলীয় জেলেরা, কিন্তু মৌসুমের শুরুতে সাগরের জলদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে জেলে ও ট্রলার মালিকরা। সাগরে কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল জোরদার করার দাবি তাদের। সজ্জাদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের শেষের দিকে বঙ্গোপসাগরে মাছ ধরার ভরা মৌসুম শুরু হয়। গত সপ্তাহে মাছ ধরার ট্রলারগুলো উপকূল ছেড়ে যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে জেলেদের সাগরে যাত্রা কিছুটা বিঘ্নিত হয়। তাই এখন কক্সবাজার উপকূলে জেলেদের মাঝে বেড়েছে কর্মব্যস্ততা। প্রতিটি ট্রলারে চলছে সাগরে যাওয়ার প্রস্তুতি। কিন্তু তারপরও জেলে ও ট্রলার মালিকদের মধ্যে বিরাজ করছে জলদস্যু আতঙ্ক। সিজন এখন জাল সানি রেডি করি, এখন বাইরে হওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে আর কি। সিজন শুরু হইতেছে, এখন আমরা আইসি ঘাটের দিকে বোট নিয়ে বাইরের জন্য। সিজন শুরু হলে কি হবে, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এখন জলদস্যুরা বাড়ি যায়। রেজুর ফাঁক, গড়িভাঙ্গা এইসব জায়গাতে অনেক জলদস্যুরা আমাদেরকে আক্রমণ করে। এই অবস্থায় সাগরকে জেলেদের জন্য নিরাপদ রাখতে কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল জোরদার করার দাবি জানালেন জেলা ফিশিং বোট মালিক সমিতির এ নেতা। কোস্টগার্ড, নেভি, এরপরে আরো যদি বিশেষ বাহিনী যদি ওখানে টহলরত থাকে তাহলে সেক্ষেত্রে নিরাপদেই এই কুলে ফিরে আসতে সক্ষম হবে জেলেরা। স্থানীয় সংসদ সদস্য জানালেন জলদস্যু দমনে কোস্টগার্ডকে আরো শক্তিশালী করতে কক্সবাজার উপকূলে জলযান বাড়ানো হচ্ছে। কোস্টগার্ডের জন্য ইতিমধ্যেই 4টি নৌযান ক্রয়ের জন্য সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে এবং সেগুলি খুব অল্প সময়ের মধ্যে আমাদের কোস্টগার্ডের নৌবহরে সেগুলি সংযুক্ত হতে যাচ্ছে এবং সেগুলি যদি আমরা পাই, আমরা মনে করি আমাদের সক্ষম হবে। মৎস্য কর্মকর্তার তথ্য মতে জেলায় নিবন্ধিত সময় সংবাদ, কক্সবাজার। নিউ ইয়র্কে কবি শহীদ কাদরীর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার সকালে তার মরদেহ দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। কবি বন্ধু কালি কলম সম্পাদক আবিল হাসনাত তার মরদেহ গ্রহণ করবেন। শহীদ কাদরীর চলে যাওয়া শোকাচ্ছন্ন সাহিত্য অনুরাগীরা, কাঁদছে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটিও। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিসরুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার জ্যামাইকা মুসলিম সেন্টারে কবি শহীদ কাদরীর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন প্রবাসীরা। প্রিয় কবিকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন কবি ভক্ত, অনুরাগী সহ সাধারণ মানুষও। বাদ মাগরিব তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কবির জীবনের শেষ সময়ের কথা বললেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আমর আশরাফ। উইশ ছিল যে উনি বাংলাদেশ যেতে চান। ইভেন ওনার জন্মদিনে ওনার সাথে আমার কথা হচ্ছিল, উনি বললেন যে আমার খুব যাওয়ার শখ, আমাদের এই অসুস্থতার কারণে আমি শ্বাস করি না। কবির এ চলে যাওয়ায় শোকাহত তার ভক্ত ও প্রবাসী বাংলাদেশিরা। একজন কবি যখন চলে যায় তখন তার কবিতা থাকে,
একজন শিল্পী যখন চলে যায় তখন তার শিল্পকর্ম থাকে। নিউ ইয়র্কে ছিলেন বলে নিউ ইয়র্কটা আলোকিত ছিল, মনে হতো যেন আমরা একটা শ্রেষ্ঠ কবিকে আমাদের সাথী হিসাবে পাই। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানালেন, প্রধানমন্ত্রী নিজে কবির মরদেহ দেশে নেওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আমাদের কনসুলেট থেকে সারাক্ষণ ওনার খোঁজ খবর রাখা হচ্ছিল এবং আমি শুনেছি যে কনসুলেটে ওনার বাসায় গিয়ে ওনার একটা মেশিন রিডেবল পাসপোর্টও করে দেওয়া হয়েছিল। উনি একজন মহান কবি ছিলেন বাংলাদেশের। কবি শহীদ কাদরীর একমাত্র ছেলে আদনান কাদরী, স্ত্রী ইশরাত জাহান এবং পারিবারিক বন্ধু সাদিয়া হাই উর্বি কবির মরদেহের সঙ্গে দেশে ফিরছেন। বুধবার কবির মরদেহ দেশে পৌঁছবে বলে জানিয়েছেন কনসুল জেনারেল শামীম আহসান। যে মহান কবির লাশ পরিবহনের সমুদায় খরচ তিনি বহন করবেন, সে খবরটি আমি পরিবারের সদস্যদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। 21 পদক পাওয়া কবি শাহিদ কাদরী 1978 সালে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত হলেও বাঙালি পরিচয় ধরে রাখতে তিনি কখনোই বিদেশি পাসপোর্ট গ্রহণ করেননি। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফুটবলের খবর। স্প্যানিশ প্রিমিয়ার লিগে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। গেল রাতে মেসি সুয়ারেজরা বার্সার কোচ হিসেবে লুই এনরিকের যা শততম জয়। রিয়াল বেটিসের বিপক্ষে 6-2 গোলের জয়ে এবার লিগে উড়ন্ত সূচনা পায় বার্সেলোনা। সান মামেসে স্বাগতিক বিলবাওর বিপক্ষেও এদিন শুরুটা ভালোই হয় কাতালান ক্লাবটির। ম্যাচের 21 মিনিটে আর্দা তুরানের ক্রসে বার্সাকে এনে দেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান র্যাকিটিচ। এরপর প্রথমার্ধে শেষ মুহূর্তে লিড বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্সা। বিরতির পরও বিলবাওর গোলমুখে একের পর এক আক্রমণ করে যান মেসি সুয়ারেজ তুরানরা, কিন্তু তার কোনোটাই জালের ঠিকানা খুঁজে না পাওয়ায় 1-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুই এনরিকের দল। লিগের 2 ম্যাচ শেষে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে লা পালমাস। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সম্ভাব্য পেস বোলিং কোচ হতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক বোলার কোর্টনি ওয়ালস। টি-20 বিশ্বকাপ শেষে টাইগারদের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান জিম্বাবুয়ান পেসার হিথ স্ট্রিক। এরপর থেকেই বিসিবির নতুন একজন কোচের সন্ধানে নামে। মাশরাফি রুবেলদের সম্ভাব্য বোলিং কোচের তালিকায় ছিলেন শ্রীলঙ্কার চাম্পাক রামানায়েকে, অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি, ভারতের ভেঙ্কটেশ প্রসাদ এবং দক্ষিণার অ্যালান ডোনাল্ডের নাম। এ বিষয়ে বিসিবি সভাপতি আরও সময় নেওয়ার কথা জানালেও বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে কোর্টনি ওয়ালস বাংলাদেশের পরবর্তী পেস বোলিং কোচ। টাইগারদের দায়িত্ব নিলে কোচিংয়ের অভিষেক হবে ওয়ালসের। এর আগে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই সাবেক পেসার। 53 বছর বয়সী ওয়ালস ওয়েস্ট ইন্ডিজের হয়ে 132 টেস্টে 519 উইকেট এবং 205 ওয়ানডেতে নিয়েছেন 227টি উইকেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে একদিনের সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ঈদের রেলের আগাম টিকিট বিক্রি শুরু, রেল স্টেশনে ভিড়, কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি প্রত্যাশীরা। এখনো প্রতিদিন 300-400 আসন ফাঁকা রেখে চলছে হজ ফ্লাইট। নির্ধারিত সংখ্যক যাত্রী যাওয়া নিয়ে সংশয়, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি কর্তৃপক্ষের। শরীয়তপুরে পদ্মার অব্যাহত ভাঙনে 4টি গ্রাম বিলীন, ফারাক্কার বাঁধ খুলে দেয় রাজশাহী সহ উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি। এবং রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ারের স্কুলের ছাত্রী রিশা হত্যার প্রতিবাদে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি। আমার বাচ্চাকে আমি পাবো না, আমি বিচারটাও পাচ্ছি না। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।